প্রিয় দর্শক, টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আজকে আছি আলোচনায় আপনাদের সঙ্গে। দর্শক, চৌধুরী নাফিস শারাফত আমরা জানি যে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় সে কিভাবে আসলে পদ্মা ব্যাংকের টাকা নিয়ে তার নিজের কোম্পানিতে শিফট করা এবং সেটার আসলে বিভিন্ন লেয়ারে যেভাবে করেছেন, তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন টিভিএস স্পেশাল করেসপন্ডেন্ট জেবুন্নেসা আলো। দর্শক, আমরা আলোর সাথে শেয়ার করব, আলোর সাথে আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আলো, এই যে ঘটনাটা কিভাবে আসলে পদ্মা ব্যাংকে সে ডিরেক্টর হলো, বা পদ্মা ব্যাংক থেকে তার নিজের কোম্পানি, কি কোম্পানির ফর্মেশন, সো এই গল্পটা আপনি দর্শকদের সাথে শেয়ার করেন। আচ্ছা, পদ্মা ব্যাংক আমরা সবাই জানি যে পদ্মা ব্যাংক এখন একটি মৃত ব্যাংক। পদ্মা ব্যাংক কোনো ধরনের এখন ফাংশনে নাই। এটি এক্সিম ব্যাংকের সঙ্গে এখন সর্বশেষ যেটা আগের সরকারের আমলে তাকে মার্জারে দেওয়া হয়েছে। এবং এই পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নাফিস শারাফত চৌধুরী জানুয়ারি 2024 সাল পর্যন্ত। ওই সময় তিনি রিজাইন করেছিলেন। তারপর এটিকে এক্সিম ব্যাংকের সঙ্গে মার্জারের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। এটা হবে কি হবে না উই ডোন্ট নো এখনো। তো এই যে একটি ব্যাংক শেষ হয়ে গেল, কলাপস করে গেল, কিভাবে হলো এবং সেই টাকাগুলো কোথায় গেল, সেই গল্পটাই আসলে আজকে আমাদের এই রিপোর্ট। তো আমরা এখানে দুটি পার্ট বলবো। একটি হলো পদ্মা ব্যাংকে নাফিস শারাফত চৌধুরী কিভাবে ডিরেক্টর হলেন, আরেকটি পার্ট হলো এই টাকা দিয়ে কিভাবে তিনি নিজের একটি কোম্পানি, আরেকটি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যার নাম হচ্ছে SFIL, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যার লাইসেন্স দেওয়া হয়েছে 2020 সালে। এই দুটি গল্প আমরা আজকে করব। তো প্রথম যেটা বলি যে যখন 2009 সালে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2008 সালের নির্বাচনে, তো 2009 সালে তারা কয়েকটি ব্যাংক, 9টি নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছিল। 2009 সালে দিয়েছিল, কিন্তু 2013-তে সেগুলো অপারেশনে আসে। তো 2009 সালে এই ব্যাংকগুলো অ্যাপ্লাই করেছিল লাইসেন্সের জন্য। তো সেই সময় আমরা দেখি যে এই 2009 সালের আগে 2008 সালে নাফিস শারাফত রেস ম্যানেজমেন্ট নামে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটি লাইসেন্স নিয়েছিল। এবং তার আগের একটি গ্যাপ দিয়ে আমরা বলি যে 2001 সাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিংয়ের হেড ছিলেন। আমরা তার যে সিভি তিনি ওই ফার্মার্স ব্যাংকের লাইসেন্স নেওয়ার সময় উনি দিয়েছিলেন ফার্মার্স ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের জন্য, সেই সিভি থেকে আমরা বলছি তার পরিচয় ওখানে উনি যেটা দিয়েছেন যে 2001 সাল পর্যন্ত উনি প্রায়োরিটি ব্যাংকিংয়ের হেড ছিলেন। এরপর 2008 সালে উনি রেস ম্যানেজমেন্টের লাইসেন্স নিলেন। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনি জানেন ফান্ড ম্যানেজমেন্ট, তারা বিভিন্ন জনের কাছ থেকে ফান্ড কালেক্ট করে ফান্ড ম্যানেজ করে, মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে। তো 2009 সালে এই রেস ম্যানেজমেন্ট যেই ফান্ডগুলো ম্যানেজ করে সেই ফান্ডগুলো কিন্তু তার নিজের পয়সা না, এগুলো কিন্তু বিভিন্ন ব্যাংক ইনস্টিটিউশন থেকে ফান্ড কালেক্ট করে, লাইক আমার টাকা, ইন্ডিভিজুয়াল এবং প্রতিষ্ঠান। আমি সাধারণ মানুষের জন্য বোঝার জন্য একটু বলি, যেগুলো একটু টেকনিক্যাল টার্ম, যে আমি যেটা আমি বুঝতেছি না স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করব, আমি আপনাকে বিশ্বাস করছি ফান্ড ম্যানেজারকে, আপনাকে আমি টাকাটা দিচ্ছি, আপনি ম্যানেজ করবেন, এর বিনিময়ে আপনি একটা কমিশন নেবেন এবং আপনার অ্যানালাইসিস দক্ষতা আছে জন্য আপনি লাইসেন্সটা পেয়েছেন ফান্ড ম্যানেজারের, এবং আপনি আমাকে ডিভিডেন্ড দিবেন। তো সে ইনভেস্ট করে সে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড দিবে। তো সেই বিশ্বস্ততা থেকে আমি ইনভেস্টর আপনাকে টাকা দিয়েছি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনাকে লাইসেন্স দিয়েছে। তো সেই ফান্ড ম্যানেজার সেই মিউচুয়াল ফান্ড তারা বিভিন্ন ব্যাংক, তারপরে আপনার লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করে এবং ব্যাংক থেকে টাকা নিয়েছে স্পন্সর হিসেবে, তারপর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, এরকম বিভিন্ন গ্রুপ থেকে তারা টাকা নিয়ে মিউচুয়াল ফান্ড করেছে। সেই মাত্র এক বছরের মাথায় এই মিউচুয়াল ফান্ডের টাকাগুলো দিয়ে তার 9টি মিউচুয়াল ফান্ডের টাকা, প্রায় 55 কোটি টাকা, তারা এই পদ্মা ব্যাংক, নতুন যেই ব্যাংকটি আসছে মার্কেটে, তখন ফার্মার্স ব্যাংক, সেখানে লাইসেন্সের জন্য তারা স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে তারা সেখানে জয়েন করে। তখন আপনারা জানেন যে মহিউদ্দিন খান আলমগীর এটা লাইসেন্স নিয়েছিল ফার্মার্স ব্যাংকের। সেখানে এই নাফিস শারাফত তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে তার ওয়াইফ আঞ্জুমান আরা রশিদ, তারও 20 লাখ শেয়ার, 2 কোটি মূল্যের শেয়ার ছিল এবং স্পন্সর শেয়ার হোল্ডার বলছি আমি। এবং নাফিস শারাফত বিভিন্ন মিউচুয়াল ফান্ড এবং 9টি মিউচুয়াল ফান্ডের প্রতিনিধি হিসেবে সেখানে সে স্পন্সর শেয়ার হোল্ডার হয়। এখন প্রথম আসি যে এই যে মিউচুয়াল ফান্ডগুলো কী ধরনের মিউচুয়াল ফান্ড ছিল। এই মিউচুয়াল ফান্ডগুলো
ফান্ডগুলো ছিল ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, অর্থাৎ আমি একটি মিউচুয়াল ফান্ড গঠন করেছি আপনার কাছ থেকে টাকা নিয়ে, সেটি আমি 5 বছর বা 10 বছরের জন্য নিয়েছি এই টাকাটা, আপনার সঙ্গে আমার কমিটমেন্ট এইটা। এরপর 10 বছর পর আমার যখন ম্যাচুরিটি হবে শেষ হবে, তখন আমি আপনাকে ডিভিডেন্ড সহ প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনাকে ফেরত দিব। তাহলে তার মানে এটি একটি ফান্ড, এটি কোনো কোম্পানি না। এই ধরনের ফান্ডের একটি নির্দিষ্ট মেয়াদ আছে, এরপর কিন্তু সেটি শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এটি হলো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্যারেক্টার, আইন। তো সেই ফান্ড দিয়ে তারা, এটি বাংলাদেশের প্রথম একটি ক্যারেক্টার যে মিউচুয়াল ফান্ড কোনো ব্যাংকের ডিরেক্টরশিপ নেয়, স্পন্সর শেয়ার হোল্ডার হয়, সেখানে ইনভেস্ট করে। তবে একটা নতুন ব্যাংক, এটা লাভ না লস করবে, পাবলিকের টাকা কি হবে, পাবলিকের টাকা কি হবে সেটা আমরা জানি না। সেইটা নিয়ে কিন্তু কোশ্চেন আছে যে কিভাবে একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা এখানে ডিরেক্টর হতে পারে। এটা কিন্তু হতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংকের আইন যেটা বলছে যে আপনি কোম্পানি হতে হবে, কোম্পানি হওয়া ছাড়াও যে মিউচুয়াল ফান্ড যার মেয়াদি, যেটা 2019 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। আপনি জানেন যে রেইস বাংলাদেশের সবচাইতে বড় ফান্ড ম্যানেজার, 3000 কোটি টাকা সাইজ তাদের। তো তারা এই ফান্ডগুলো 2019 সাল পর্যন্ত, অর্থাৎ এটা মেয়াদি মিউচুয়াল ফান্ড আকারে, আপনার একটা আকারে আপনি এসেছেন একটা চরিত্রে, কিন্তু যেহেতু তারা যখন এখানে ডিরেক্টরশিপ নিল, তারপর আপনি জানেন, সবাই মনে করবেন যে রেইসের মিউচুয়াল ফান্ডগুলো পরে বেমেয়াদি করা হয়েছিল, যেটা নিয়ে অনেক কোর্টে ইভেন এটার কেসও চলছিল, কারণ এটা তারা কখনো করতে পারে না। বাট আসলে ইনভেস্টরদের সাথে এক ধরনের প্রতারণা করেছে। এটা কিন্তু তারা করেছিল কারণ তাদের ডিরেক্টরশিপ কন্টিনিউ করার জন্য। তো এবং রেগুলেটর সেখানে হেল্প করেছে, রেগুলেটর এখানে হেল্প করেছে, এবং বাংলাদেশ ব্যাংক সে যে এখানে ডিরেক্টর বা রিপ্রেজেন্টেটিভ এখানে যে ইনভেস্ট করলো, এটা যে করতে পারে না সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আটকায়নি। বাংলাদেশ ব্যাংকও তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে ডিরেক্টরশিপের। এখানে এখন এইগুলোর অ্যাপ্রুভাল হয় বাংলাদেশ ব্যাংকের বোর্ডে। তাহলে বাংলাদেশ ব্যাংকের বোর্ড মেম্বাররা তাদের কি রেমুনারেশন নেওয়ার জন্য শুধু ওখানে আসেন? তারা যে এখানে যে রেসপন্সিবিলিটি, এই মিউচুয়াল ফান্ড হতে পারে কি পারে না, এই প্রশ্ন তারা রেইজও করেননি। এটা কোনো আসলে, তাহলে যদি তারা যে রেসপন্সিবিলিটি নিলেন না, সেটার জন্য শাস্তি কি, সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে আইনে নাই। মানে কিভাবে ব্যবহারগুলো করা হয়েছে আমি সেটাই শুধু বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এরপর যখন তারপর এই নাফিস শারাফাত 2015 সালে বোর্ডে আসলেন, অর্থাৎ এর আগে ইনি স্পন্সর শেয়ার হোল্ডার ছিলেন, এরপর তিনি বোর্ডে ঢুকলেন। 2015 সালে বোর্ডে ঢোকার পর উনি কিন্তু অডিট কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। এটা কিন্তু মানে আমরা বোর্ডের, ওই তখনকার ফার্মার্স ব্যাংকের বোর্ডের রেজলিউশন থেকে আমরা বলছি। তো চেয়ারম্যান হওয়ার পর তারপর আমরা দেখি, তার মানে আপনি একটি ভাইটাল পোস্টে আছেন, ব্যাংকের ডিরেক্টর আছেন। তো ব্যাংকের আইন অনুযায়ী আপনি আপনার ডিরেক্টর হলে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের লোন বা আপনি ইনভেস্টমেন্ট নিতে পারবেন না। তো আমরা দেখি যে 2015-16 সালে এই ব্যাংকে ঢোকার পর এই ব্যাংক থেকে তিনি 245 কোটি টাকা তার বিভিন্ন কোম্পানিতে মিউচুয়াল, এই যে রেইসের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, এরকম বিভিন্ন মিউচুয়াল ফান্ডে তিনি ইনভেস্ট করেছেন। তাহলে নতুন ফান্ডে সেই ফান্ডগুলো নতুন করে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ নতুন মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে সেই মানুষের টাকা রিস্কি করে আপনি নতুন একটি ব্যাংকে ইনভেস্ট করলেন। এরপর ব্যাংকে আপনি ডিরেক্টর হলেন, হয়ে সেখান থেকে সেই টাকা বের করে নিয়ে যে আবার নতুন কতগুলো মিউচুয়াল ফান্ড করলেন, সেগুলোতে আবার এই পদ্মা ব্যাংকের টাকা আপনি রিস্কে ফেললেন। এটা কি তার সংশ্লিষ্ট সব? হ্যাঁ, আমরা দেখেছি যে এই মিউচুয়াল ফান্ডগুলো যেগুলোতে ইনভেস্ট করেছে সেগুলো এসিএমএল, স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড নামে, এসিএমএল নামে একটি কোম্পানি, সেটি ছিল আরেকটি ফান্ড ম্যানেজার, লাইক রেস সেটি আরেকটি ফান্ড ম্যানেজার। তো ওই ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিটির মালিকানায় আছেন তার ওয়াইফ আঞ্জুমান আরা রশিদ, সেটিও আবার আপনি সহজে, আঞ্জুমান আরা শহীদ, তো আপনিও কিন্তু সেটি খুব সহজে ধরতে পারবেন না যে তার ওয়াইফ। এটা কিন্তু তারা অনেকগুলো লেয়ারে নিজেদেরকে হাইড করে রেখেছে। যেমন আপনি আঞ্জুমান আরা শহীদের যদি দেখেন যে কিভাবে এসিএমএল এর ডিরেক্টর উনি কিভাবে বা ওনারশিপ কিভাবে, এসিএমএল এর যে রিপ্রেজেন্টেটিভ বা যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, হরাইজন নামে আরেকটি কোম্পানি থেকে, আমরা আরজেএসসি ডকুমেন্ট থেকে বলছি, আরজেএসসি থেকে আমরা ডকুমেন্ট কালেক্ট করেছি, সেটাতে দেখা যাচ্ছে যে হরাইজন নামে একটি কোম্পানি থেকে একজন ডিরেক্টরকে এসিএমএল এর চেয়ারম্যান করা হয়েছে। এই হরাইজন হলো আঞ্জুমান আরা শহীদের একটি প্রতিষ্ঠান, তার মালিকানার একটি প্রতিষ্ঠান। তো এইভাবে উনি লেয়ার সৃষ্টি করে এসিএমএল এ আছেন। এই এসিএমএল আবার নতুন একটি যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা আমরা প্রথমেই বললাম যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, 2020 সালে এটার পারমিশন দেওয়া হয়েছে।
এসএফআইএল এর দুজন ইন্ডিভিজুয়াল ডিরেক্টর, একজন আঞ্জুমান আরা শহীদ, একজন রাহিব সাফওয়ান শারাফাত চৌধুরী। এই একজন হলেন তার ওয়াইফ, একজন হলেন তার ছেলে। তারা, এটা আমরা অ্যানুয়াল রিপোর্ট 2022 সালের অ্যানুয়াল রিপোর্ট থেকে বলছি এসএফআইএল এর, যেখানে তারা দুইজন 2% করে 4% শেয়ার হোল্ড করছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর কারা? ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে আমরা দেখতে পাই যে কানাডিয়ান ম্যাপেল স্ট্র্যাটেজিক ওয়েলথ ম্যানেজমেন্ট, একটা কানাডিয়ান বেসড কোম্পানি, তারা দাবি করছে। আরেকটা বলছে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স, অর্থাৎ এই এসএফআইএল এর আরেকটি মার্চেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক ফাইন্যান্স। পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, অর্থাৎ পদ্মা ব্যাংকের যে সাবসিডিয়ারি পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, যেই পদ্মা ব্যাংক এখন নাই, সেই পদ্মা ব্যাংক সিকিউরিটিজ। স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট, এই এসিএমএল, যেই এসিএমএল এর গল্প আমরা দিলাম, আঞ্জুমান আরা শহীদের কোম্পানি। এবং আরেকটি হলো স্ট্যাটিস্টিকার, যেটি হলো একটি আমেরিকান বেসড কোম্পানি। তো এই লাইসেন্সটি নেওয়ার সময় আপনি জানেন যে 2020 সালে যখন আমাদের তখন 29টি আমাদের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছিল, এটি নিয়ে 30টি হয়েছে। 29টির মধ্যে 3টি বা 4টি ছাড়া বাকি সবগুলো কিন্তু কলাপস করার মতো অবস্থা, এটা আমরা জানি। এই সময়ও কেন হেলথ খারাপ, হ্যাঁ, সেই সময় এসএফআইএল এর মতো আরেকটি নন ব্যাংক দেওয়া হলো কেন? কারণ তারা দাবি করেছিল যে তারা 50% শেয়ার বিদেশ থেকে নিয়ে আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আনবে। তো আমরা দেখলাম যে এখানে কানাডিয়ান ম্যাপেলস 48% শেয়ার হোল্ড করে, এবং স্ট্যাটিস্টিকে যে আমেরিকান বেসড কোম্পানি তারা দাবি করছে তা হচ্ছে 2%, অর্থাৎ 50% এখানে তারা। অ্যানুয়াল রিপোর্টে, তাদের যে অ্যানুয়াল রিপোর্ট, সেই রিপোর্টে তারা যেটা ডিসক্লোজার দিয়েছে এই ইনভেস্টররা কারা, সেখানে আমরা দেখি যে কানাডিয়ান ম্যাপেলস, তারা বলছে যে এটি কানাডার অন্টারিওতে, সেখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে লিস্টেড একটি ফার্ম। আচ্ছা, আর স্ট্যাটিস্টিকা সেটি নিউ ইয়র্কের এক্সচেঞ্জ কমিশনে, সেটি একটি লিস্টেড ফার্ম। কিন্তু আমরা এই দুটি প্রতিষ্ঠানই সার্চ দিয়ে দেখেছি, সংশ্লিষ্ট বিভিন্ন অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, সেখানে আসলে এই নামে কোনো লিস্টেড ফার্ম নেই, এই নামে আসলে কোনো অপারেশনাল কোম্পানিও নেই। তো এই কানাডিয়ানের ম্যাপেলসের যেই ডিরেক্টর, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর বসানো হয়েছে একজন ফরেনারকে, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আমি এই কোম্পানির শুরু থেকেই আমি ইনঅ্যাক্টিভ ডিরেক্টর, কারণ যেই কানাডা শেয়ার হোল্ডার থেকে ইনভেস্টমেন্ট আনার কথা ছিল তারা আসতে পারেনি। এটা উনি আমাদের রিটেন আনসারে যেটা বলেছেন। তাহলে রিপ্রেজেন্টেটিভ গুলো যেগুলো দিয়েছে, এটা হলো একটা রিপ্রেজেন্টেটিভ। কানাডিয়ান যে ম্যাপেলিভ যেটা বললেন, এটা সেটা রিপ্রেজেন্টেটিভ উনি, তো উনি কি বলতে পেরেছেন যে এই কোম্পানিটা লিস্টেড বা কি কোম্পানি কি করে? না, উনি কিছুই জানেন না। আচ্ছা, ওনার সঙ্গে এই বোর্ডেরও কারো কোনো যোগাযোগ নাই। এবং অন্য যেই ডিরেক্টররা বসানো হয়েছে তারা সকলেই, আমরা অন্য ডিরেক্টরগুলো বলছি যে এই যে অন্যান্য যেই কোম্পানিগুলো আছে, এগুলো সকল ডিরেক্টরগুলো আমরা দেখেছি যে কানাডিয়ান ইউনিভার্সিটির বিভিন্ন স্টাফ বসানো হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি কিন্তু আপনারা জানেন যে নাফিজ শারাফাত এটার ফাউন্ডার চেয়ারম্যান, অর্থাৎ এটা তার ইউনিভার্সিটি, সেইখানকার বিভিন্ন স্টাফকে এখানে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর হিসেবে বসানো হয়েছে, আপনি যদি অ্যানুয়াল রিপোর্টে যান। এরপর আপনি স্ট্যাটিস্টিকার যে আমেরিকান বেসড কোম্পানি বলা হচ্ছে, সেটিও কিন্তু আমরা লিস্টেড পাইনি, এবং এটি একটি বাংলাদেশির নামে রেজিস্টার করা আছে কোনো একটি রিমোট এরিয়া, এবং এটি কোনো ফাংশনাল কোম্পানি না। তো তাতে যেটা বোঝা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টগুলো যে আসলে রিয়েল ফরেন ইনভেস্টমেন্ট তা নয়, এবং এটা রিপ্রেজেন্টেটিভগুলো আসলে নাফিসের সঙ্গে কানেকশন মিন করে, অর্থাৎ তার মানে। এবং আপনি যে পদ্মা ব্যাংকের টাকা যেভাবে এসেছে এই ব্যাংকে, এই কোম্পানিতে, তার মধ্যে দেখেন পদ্মা ব্যাংক সিকিউরিটিজ একটা, আর এসিএমএল একটা। এসিএমএল এর মাধ্যমে তারা মিউচুয়াল ফান্ডগুলো ম্যানেজ করে সেই টাকা পদ্মা ব্যাংক পেয়েছে কিনা উই ডোন্ট নো। সেই এসিএমএল এখন এইটার ডিরেক্টর। এখন এসিএমএল এখানে কোথা থেকে টাকা পেয়ে ইনভেস্ট করছে এসিএমএল জানে, কিন্তু আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি যে আসলে টাকা এখানে ড্রাইভ করেছে। এবং আরেকটি যেটা আমরা পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, এই পদ্মা ব্যাংকই নাই, পদ্মা ব্যাংক শুরুতেই সেই পদ্মা ব্যাংক সিকিউরিটিজে 100 কোটি টাকা ইনভেস্ট করেছে, তার 20 কোটি টাকা নিয়ে এসে পদ্মা ব্যাংক এই এসিএফএল এ ইনভেস্ট করেছে। সেটা পদ্মা ব্যাংক কবে করেছে? সেটা 2015-16 সালের মধ্যেই করেছে, উনি বোর্ডে ঢোকার পরেই এই ইনভেস্টমেন্টগুলো হয়েছে। তো এতে করে দেখা যাচ্ছে যে আমরা এই কোম্পানিগুলো যে ডিরেক্টর, তাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা আসলে পদ্মা ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট টাকাগুলো এখানে ঢুকেছে, তা এবং এই কোম্পানিটা তার স্বার্থ সংশ্লিষ্ট, নাফিজ শারাফাত চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট লোকজন। আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছি যে এটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা, তিনি কিন্তু আমাদের রিটেন স্টেটমেন্ট, মানে লায়ার কাকে বলে সেটাই আসলে আমরা দেখাতে চেয়েছি। আপনারা যদি আমাদের রিপোর্টটি দেখতে চান তাহলে দেখবেন আমরা এই অ্যানুয়াল রিপোর্টের ছবি আমরা দিয়েছি। তার কারণ উনি বলছেন যে
পদ্মা ব্যাংকের টাকা এখানে ইনভেস্ট হয়েছে, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ এখানে 20 crore ইনভেস্ট করেছে, মিউচুয়াল ফান্ডগুলো এসিএমএল এটার ফান্ড ম্যানেজার, কিন্তু এসিএমএল সাথে তার কোনো সম্পর্ক নেই, এসিএমএল তার ওয়াইফেরও কোম্পানি না। কিন্তু আমরা আরজেএসসি ডকুমেন্ট দেখতেছি তার ওয়াইফের, এবং আমরা যে এসিএমএল এর রিপ্রেজেন্টেটিভ তিনিও আমাদেরকে অফিসিয়ালি বললেন যে হ্যাঁ এটা তাদেরই, নাফিস শারাফাত ফ্যামিলির কোম্পানি। আর আরেকটি যেটি পদ্মা ব্যাংক সিকিউরিটিজও নিজেই এখানে ইনভেস্ট করেছে, এবং উনি যেটা বলছেন যে এই একটা হলো এসিএমএল তার কোম্পানি না, আরেকটি এই যে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এটিও তার কোম্পানি না, এবং তার পরিবারের কেউই এটার সঙ্গে সংযুক্ত না। অথচ এটা কিন্তু অ্যানুয়াল রিপোর্টে পাবলিক করা রিপোর্ট, আমরা কিন্তু কোনো সিক্রেট ডকুমেন্ট নিয়ে কথা বলছি না। এবার খুব ইন্টারেস্টিং হলো, আমরা যখন তাকে অ্যাপ্রোচ করলাম এই কোশ্চেনগুলো, তারপরেই আমরা দেখতে পাই যে এসএফআইলে আপনি যদি ঢোকেন তাহলে দেখবেন যে তার যে অ্যানুয়াল রিপোর্টের যেই লিঙ্কগুলো সেগুলো কিন্তু আপনার অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, তারপর তার যে অ্যানুয়াল রিপোর্টগুলো আমরা সরিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে রিটেন রিপোর্টে যেই এসএফআইএল এর যেই লিঙ্কটি দিয়েছে, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের যে লিঙ্ক দেওয়া হয়েছে, তিনি বলছেন আমাকে যে আমার ফ্যামিলি এবং আমার সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা এখানে এই লিঙ্কে ঢুকলে আপনারা দেখতে পাবেন। ওই সেম লিঙ্ক ওই এসএফআইএল এর ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন এর মধ্যে তারা সব নতুন ডিরেক্টর দিয়েছে এবং তাদের প্রোফাইল আর আপনি দেখতে পাবেন না। বাট আমরা যে প্রোফাইলিংটা করেছি এটি পুরনো এসএফআইএল থেকে যেই তাদের ওয়েবসাইটের ডকুমেন্ট থেকে আমরা বলছি, এবং বাংলাদেশ ব্যাংক থেকেও আমরা আপনার কাছে সব ডাউনলোড করা আছে, সব ডাউনলোড করেছি। এবং পদ্মা ব্যাংকের মানে এই যে পদ্মা ব্যাংক থেকে আরেকটি কোম্পানি তৈরি হলো এবং নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিতে তিনি টাকা নিয়ে আসলেন, এবং এই পদ্মা ব্যাংকের মৃত্যু কিভাবে হলো সেটা আমরা সবাই জানি। যে পদ্মা ব্যাংকে 2015-16 সালে যখন উনি এই ডিরেক্টরশিপে আসলেন, তারপর কিন্তু 2018 সালের জানুয়ারি মাসে পদ্মা ব্যাংকের বোর্ড রিকনস্ট্রাকশন হয়েছিল, তখন 19 জন ডিরেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছিল। বাট এই নাফিস শারাফাত কিন্তু একই বোর্ডের ডিরেক্টর ছিলেন। তো ওই যে ডিরেক্টরদেরকে রিকনস্ট্রাকশন করা হয়েছিল সেটা আমরা সবাই জানি যে হিউজ লোন করাপশনের কারণে, বাট সেম বোর্ডে থাকা সত্ত্বেও তাকে একমাত্র চেয়ারম্যান রেখে বাকি সবাইকে বের করে দেওয়া হলো। তো উনি দাবি করেন যে তাকে সরকারি বসিয়েছে এটাকে রিকভার করার জন্য। এটা যদি আপনাকে একটা, আপনি জানেন যে সরকারি ব্যাংকগুলো এখানে কিন্তু ইনভেস্ট করেছিল। 2000 এই উনাকে রিকনস্ট্রাকশন করে ওনাকে চেয়ারম্যান করার পর আমার মনে আছে তখন সরকারি ব্যাংকগুলোকে বাধ্য করা হলো এখানে 750 কোটি টাকা সরকারি ব্যাংকগুলো এখানে ইনভেস্ট করলো, এবং 1000 কোটি টাকা ডিপোজিট আকারে টোটাল 1700 কোটি টাকা এখানে ইনভেস্ট করা হলো তার চেয়ারম্যানশিপের আন্ডারে। এবং তখন একটি প্রোগ্রাম করা হয়েছিল ওয়েস্টিনে, আমাদের মনে আছে, আমরা মিডিয়া ইনভাইটেড ছিলাম এই রিকনস্ট্রাকশনের পর, এই বেইল আউট প্যাকেজ নেওয়ার পর যে পদ্মা ব্যাংকে এখন বাঁচানো হবে, নতুন করে শুরু করা হবে। আপনি জানেন ফার্মার্স ব্যাংকের নাম বদলে পদ্মা ব্যাংক করা হলো। তো তখন আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আমাদের যে ফর্মার আইজিপি, যিনি খুব র্যাবের ডিজি ছিলেন বেনজির, তিনি কিন্তু ওই প্রোগ্রামে এসেছিলেন, এবং সবাই খুব সারপ্রাইজ যে তিনি কেন, তার তো এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। হ্যাঁ, ওই সময় উনি র্যাবের ডিজি ছিলেন। হ্যাঁ, তো তিনি নিজের ডায়াসে উঠে তিনি নিজেকে পরিচয় করে দিয়েছিলেন যে আপনারা হয়তো সবাই ভাবছেন আমি কেন এই প্রোগ্রামে, আমি এই জন্যই এসেছি যে এই নাফিস শারাফাতকে কাজিন পরিচয় দিয়েছিলেন যে সে জন্য এটি ভালোভাবে চালাতে পারে, শুভেচ্ছা জানাতে তিনি এসেছেন। তো আমরা আসলে ক্ষমতার উৎসগুলো এখান থেকে সেন্স করতে পারি। এবং এরপর আপনি জানবেন যে 1700 কোটি টাকা যে এই বেইল আউট দেওয়া হলো, এরপর কিন্তু এই ব্যাংকটি তারপরেও বাঁচতে পারেনি, কারণ এরপরেও তার এই যে মানে আপনি যে দোষী তার হাতেই যখন ব্যাংকটি দিলেন, এরপর কিন্তু আমরা দেখি যে লোন করাপশন থেমে থাকেনি, আরো অনেক ধরনের। আমরা এখানে একটি পিকচার দিলাম, অন্য পিকচারগুলো হয়তো আমরা অন্য সময় দিব, যে কারণে ব্যাংকটি শেষে 2024 যখন এই যে রিস্ট্রাকচার করে চৌধুরী নাফিস শারাফাত এটা চেয়ারম্যান হলো, তো ওদের তো লেন্ডিং করাটা তো বাংলাদেশ ব্যাংকের ছিল, লেন্ডিং লিমিটেড ছিল, কিন্তু লেন্ডিং বন্ধ ছিল না। সেই লিমিটেড লেন্ডিং এও অনেক ধরনের প্রবলেম ছিল আমরা দেখতে পেয়েছি, এবং তারপর রিকভারি করতে পারেনি, যে কারণে আসলে সেই 1700 কোটি টাকাও কিন্তু নাই হয়ে গেল পাবলিক মানি। এরপর কিন্তু উনি আস্তে করে খুব স্মুথলি কুইট করলেন ব্যাংক থেকে। আপনারা জানেন জানুয়ারি 2024-এ কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি ছাড়া, কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। তার কোম্পানি টাকা সাজিয়ে নিয়ে 2020 সালে আরেকটি কোম্পানি তৈরি করে উনি এই ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। এই ব্যাংকটি এখন কিন্তু অনাথ, এই ব্যাংকের কোনো ইয়ে নাই। এই যে আপনার টোটাল স্টোরিটা যেটা বললেন যে ইটস এ কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, তো এখানে ধরেন যে দুইটা রেগুলেটর সরাসরি জড়িত,
একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আর একটা বাংলাদেশ ব্যাংক। সো তাদের রোল কি ছিল এখানে? হ্যাঁ, সেটাই আমি প্রথমে বলেছি যে বাংলাদেশ ব্যাংক যখন এই মিউচুয়াল ফান্ডকে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর, এটা পৃথিবী মানে ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা যে মিউচুয়াল ফান্ড আসলে মেয়াদি মিউচুয়াল ফান্ড হতে পারে কিনা এই কোশ্চেন যেমন বাংলাদেশ ব্যাংক তুলে নেয়, তখনকার বোর্ড এটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং সেই মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে বেমেয়াদি করা হলো তাদের ডিরেক্টরশিপকে লঙ্গার করার জন্য। সেটাও কিন্তু এই যে ইনভেস্টরদের সঙ্গে যে প্রতারণা করা হলো সেটাও কিন্তু বিসেক কোনো প্রশ্ন করেনি। তো এইভাবে আমরা দেখেছি যে আসলে রেগুলেটরদের হেল্পেই আসলে এই ঘটনাগুলো, এই ইঞ্জিনিয়ারিংগুলো ঘটেছে এবং একটি ব্যাংক ধ্বংস হয়েছে, নতুন একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাজারে এসেছে এবং এটির ভবিষ্যৎ কি আমরা কিন্তু কেউ জানি না। রাইট, এক্স্যাক্টলি। সো আপনি খুব একটা কঠিন বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করলেন। আমরা আশা করি যে দর্শক বিষয়টা খুব ভালোভাবে সহজভাবে বুঝতে পেরেছে। আপনাকে ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে খুবই একটা জটিল বিষয়, যে আসলে এই যে বিভিন্ন ধরনের জাল বিছিয়ে যে এই ধরনের ইররেগুলারিটিস করা এবং সেগুলো রেগুলেটরদের আসলে অনেক ক্ষেত্রে রেগুলেটরদের অ্যাপ্রুভাল নিয়েও আসলে জিনিসগুলো করা। সো আশা করি বিষয়গুলো আসলে যারা অন্যায় করেছে তাদের তো আসলে এগুলো নিয়ে ইনভেস্টিগেট হবে এবং সেগুলো ল অনুযায়ী অ্যাকশন হবে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।